ক্ষেত্রে আমরা আজকে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন এই মেথডের কিছু প্রবলেম দেখব। An equation of the form dy by dx is equal to f1 of xy divided by f2 of xy। এই ফর্মে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। এখন যেখানে f1 and f2 are homogeneous functions of x and y of the same degree, যেখানে কি হবে f1 আর f2 আর হোমোজিনিয়াস ফাংশন, কিসের ফাংশন? x আর y এর ফাংশন, আবার তাদের ডিগ্রি কেমন হবে? সেম হবে। হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস অর্থ হচ্ছে সমগোত্রীয়, মানে সবগুলো ডিগ্রি যদি সবগুলো টার্মের ডিগ্রি যদি একই সেম, রকম। হ্যাঁ একই রকম, সবগুলো একই রকম, কিন্তু এখন রকমটা হচ্ছে ডিগ্রি, হ্যাঁ একই ডিগ্রি, সেম ডিগ্রি থাকতে হবে, তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। আচ্ছা, এখন যেটা দেখাচ্ছে এটা কি দেখা যাচ্ছে 3.7? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটা বই থেকে আছে যে a differential equation of the form dy by dx is equal to f of xy divided by phi of xy। হ্যাঁ, ওইখানে f1 f2 ছিল, এখানে f আর phi, হ্যাঁ x দুইটা ফাংশন আছে, is called a homogeneous equation if each term of f and phi is of the same degree। হ্যাঁ, f আর phi এর প্রত্যেকটা টার্মে ডিগ্রি সেম হবে। এখানে একটা দেখো एग्जांपल দেওয়া আছে, dy by dx is equal to 3xy plus y square divided by 3x square plus xy। এখানে দেখো উপরে যে দুইটা টার্ম আছে 3xy, তাহলে এখানে xy এই টার্মের ডিগ্রি কত বলো তো? স্যার 1। এখানে হচ্ছে xy, x এর ডিগ্রি 1, y এর ডিগ্রি 1, যেহেতু তারা প্রোডাক্ট আকারে আছে তাহলে এই xy ফার্স্ট যে টার্মটা এই টার্মের তাহলে এই যে টার্মটা আছে, এই যে ফার্স্টে যে টার্মটা আছে এই টার্মটার ডিগ্রি হচ্ছে 2, তারপরে যে টার্মটা আছে এর ডিগ্রি কত? 2 স্যার। 2। 2 তারপর নিচে যে টার্মটা আছে এর ডিগ্রি হচ্ছে 2, 2 আবার xy আছে এর ডিগ্রি হচ্ছে কি 2। 2 তাই বলছিল যে ইচ টার্ম অফ f and phi, f and phi এর প্রত্যেকটা টার্মের ডিগ্রি যদি সেম হয়, তো দেখো সেম আছে, তাহলে এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কি বলা হবে? হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশন না বলে আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। কি এটুকু ক্লিয়ার? জি স্যার। জি এখন স্যার। এই ফর্মে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে যে এই ফর্মে, তাহলে সেখানে আমরা কি করব? y is equal to vx, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে সাবস্টিটিউট করব, মানে ওইখানে রিপ্লেস করব y টাকে কি দ্বারা? vx দ্বারা রিপ্লেস করব। এখন এইটাকে ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে y এর ডেরিভেটিভ আছে dy by dx, আর এই পাশে আছে vx আছে, তাহলে u v এর ফর্মুলা, x কে ডেরিভেটিভ করলে অনলি v থাকে, আর v টা আর x টাকে রেখে দিলাম, v কে ডেরিভেটিভ করলে dv by dx। হ্যাঁ, এই কাজটুকু করে নিতে হবে। তাহলে এই কাজটুকু করে এই যে ভ্যালু পাওয়া গেল dy by dx এর ভ্যালু এখানে দিব, আর y যেখানে আছে সেখানে vx দিব। তাহলে দেখো আর y থাকছে না কোথাও,
থাকছে? কি বললাম, যেখানে y আছে সেখানে vx আর dy বাই dx এর ভ্যালু দেব v প্লাস x dv বাই dx। তাহলে দেখো তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে এই ভ্যালুগুলো যদি দেই তাহলে কি আর y থাকছে কোথাও? না স্যার। জি জি না স্যার। তখন থাকবে কি v আর x, তখন কি থাকবে v আর ভি আর এক্স। x। এটা ইনপুট করার পরে গিয়ে দেখবো যে সেটা ভেরিয়েবল সেপারেবল মেথডে সলভ করা যায়। কি বুঝতে পারছো? ফার্স্টে এই যে ওয়ার্কিং রুল যেটা বলা আছে, ফার্স্টে y ইজ ইকুয়াল টু vx দেব, সেটা ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে ভ্যালুগুলো দিলে 2 নম্বরে গিয়ে সেপারেট দ্য ভেরিয়েবলস। এক এক সাইডে v নিলাম, এক সাইডে x নিলাম, তাহলে আমরা কি করলাম, ভেরিয়েবল গুলো সেপারেট আকারে লিখলাম। আর ভেরিয়েবল সেপারেবল মেথডে কি করা হয়েছিল, ভেরিয়েবল গুলো সেপারেট করে জাস্ট ইন্টিগ্রেট করে দিলে হয়ে গেছিল, তাই না? ইন্টিগ্রেশন করা হয়েছিল। আগের মেথড কি মনে আছে তোমাদের? একটু পড়াশোনা করতে হবে, না হলে যে একটা মেথডের সাথে আরেকটা মেথড তো রিলেটেড। তাহলে লাস্টে গিয়ে আমরা যেহেতু y ইজ ইকুয়াল টু vx ধরছি, তাহলে v ইজ ইকুয়াল টু কি হয়, এখান থেকে v ইজ ইকুয়াল টু y বাই x বসিয়ে দিয়ে সিম্পলিফাই করলেই শেষ হলো। তো আমরা এখান থেকে একটা যদি এক্সাম্পল দেখি, এখান থেকে এই এক্সাম্পলটা আমরা দেখি যদি, দেখো ফার্স্ট এই যে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমরা কি করলাম, dy বাই dx ইজ ইকুয়াল টু এটা লিখলাম। এখন দেখো তো এটা সেই হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা? জি স্যার। প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম, তাই না? উপর হ্যাঁ নিচে স্যার, ডিগ্রি প্রত্যেকটা সেম আছে। ডিগ্রি সেম। তাহলে আমরা কি করব, y ইজ ইকুয়াল টু vx, তার মানে হচ্ছে dv বাই dx ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে দিয়ে দিলাম। এই যে এখানে এটা দিব, দিলে লেফট সাইডে দেখো হচ্ছে dy বাই dx এর ভ্যালু হচ্ছে এটা, এখানে হচ্ছে y স্কয়ার আছে, y স্কয়ার করলে এখানে v স্কয়ার x স্কয়ার হবে। মানে আমরা ভ্যালু বসিয়ে দিলাম, জাস্ট কিছু ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে এখন যে ফর্মটা পাইছি, দেখো তো এখানে কি আসছে, এটাকে কি আমরা সেই ভেরিয়েবল সেপারেবল বলতে পারি কিনা? এই সাইডে অনলি v, এই সাইডে অনলি x হ্যাঁ স্যার, বলা যায়। বলা যায়। যে আমরা এরকম বলতে পারি যে f1 of x dx is equal to f2 বলতে পারি f2 of y dy। এই ফর্মে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তাহলে আমরা ভেরিয়েবল সেপারেশন মেথডে সলভ করতে পারি। তাই এখন সেই ভেরিয়েবল সেপারেশন মেথড চলে আসছে, এখন জাস্ট ইন্টিগ্রেশন করে দিলাম, এখানে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করলে যেটা পাওয়া যায়, এখানে কি একটা ইকুয়াল সাইন হবে না? হ্যাঁ স্যার, ওখানে তো একটা ইকুয়াল হয়। ইকুয়াল হবে, হ্যাঁ, এই যে এখানে একটা ইকুয়াল হবে, তাহলে লেফট সাইডে হচ্ছে লগ ভি স্কয়ার প্লাস ভি, আর ডান সাইডে রাইট সাইডে এটাকে করলে লগ এক্স, আর এইটা আমাদের সেই লগ এক্স আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নিলাম। এখন ওই যে এটা কি তোমাদের বলছিলাম যে আমরা এই আরবিট্রারি কনস্ট্যান্ট যেটা যে কোনো ভ্যালু নিতে পারি, মানে আমার হ্যাঁ স্যার। ক্যালকুলেশনের হ্যাঁ সুবিধার্থে, বলছিলেন, যেহেতু এই সাইডে বলছিলেন। দুটোই লগ আছে, তাই না? এই যে তাহলে দেখো আমরা লগ সি নিছি ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন তাহলে এখান থেকে কি হবে, রাইট সাইড থেকে লগ কমন নিলে এখানে লগ সি এক্স হলো, আর লগ এই পাশে এটা আছে, তাহলে বোথ সাইড থেকে লগ বাদ দিলাম, এটা হলো। এখন ভি এর ভ্যালুটা দিয়ে দিলাম, এই যে আমাদের সেই রিকোয়ার্ড সলিউশন।
কি বুঝতে কি পারছো? যদি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তাহলে আমাদের মেথড হচ্ছে এটা, জাস্ট y is equal to vx নিব, ওটার একটা ডেরিভেটিভ নিয়ে অরিজিনাল ইকুয়েশনে আমরা এই ভ্যালুগুলো দিব, ভ্যালুগুলো দিয়ে ভেরিয়েবল গুলো সেপারেট আকারে লিখবো, আর ভেরিয়েবল সেপারেট হলেই তখন ইন্টিগ্রেশন করে দেব, কাজ শেষ। Yes, sir. এখানে অনেকগুলো মানে ই করা আছে, তোমরা দেখতে পারবা। তোমাদের যে পিডিএফটা দিয়েছিলাম এখানে দেখো অনেকগুলো প্রবলেম আছে এখানে। এই দেখো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এই যে হোমোজিনিয়াস হলো, y is equal to vx নিলাম, তারপরে v আর x টাকে সেপারেট আকারে লিখলাম, এই যে সেপারেট আকারে লেখা হলো, জাস্ট এখানে ইন্টিগ্রেশন করে দিলে হয়ে গেছে। এখানে একটা বিষয় দেখো, তুমি যে এইভাবে তোমাকে করতে হবে তা কিন্তু না, এখানে কি আছে লন, লন পাইছে এই সাইডে লন, এখানে জাস্ট একটা সি নিছে। হ্যাঁ, তুমি এটা না নিয়ে কি করতে পারো, তুমি এখানে লন সি নিতে পারো, তোমার ক্যালকুলেশনের সুবিধা হবে তাহলে। এটা বুঝতে পারছো? জি স্যার। না হলে দেখো ওরা পরে গিয়ে আরো মানে একটু জটিল টাইপের মনে হয়েছে, তো তোমার এটা করার দরকার নেই, তুমি জাস্ট এইখানে লন সি নাও, তোমার ক্যালকুলেশন দেখো ইউজ হয়ে যাবে, মানে আছে ইজি হয়ে যাবে। তো এই টাইপের অনেকগুলো এখানে ই করা আছে, প্রবলেম আছে। সবগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখানে কিছু এক্সারসাইজ আছে তোমাদের জন্য। এখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটাতে যদি হোমোজিনিয়াস না থাকে তাহলে সেটাকে হোমোজিনিয়াস করা যায়। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে তোমাদের যেহেতু টপিক হচ্ছে তিনটা, তাই না, একটা আছে ম্যাট্রিক্স, একটা আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা আছে ভেক্টর অ্যানালাইসিস, তাই না। এখানে এখানে এটা যদি আমি আবার ডিটেলস পড়াতে যাই অনেক অনেক বড় হয়ে যাবে, সেটা তোমাদের জন্য একটু টাফ হবে কিনা। এটা হচ্ছে জাস্ট জানার জন্য যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কিভাবে হোমোজিনিয়াস ফর্মে রিডিউস করা যায়। এটা জাস্ট একটু জানার জন্যই বলি। তোমরা তোমরা যদি বলো তাহলে আমি এটা স্কিপ করতে পারি। কি বলিস বুঝতে পারছো? এখানে আমি জাস্ট পড়ালাম কি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হোমোজিনিয়াস থাকে তাহলে এইভাবে সলভ করতে হয়। এখন যদি হোমোজিনিয়াস না থাকে তাহলে তাকে কিভাবে হোমোজিনিয়াস করতে হয়, তারপরে গিয়ে সলভ করতে হয়। এখন এটা আছে, এখন এইরকম যদি প্রত্যেকটা মেথডেরই এগুলো পড়ে তাহলে একটু মানে সিলেবাসটা অনেক বড় হয়ে যাবে। আর সেক্ষেত্রে তোমাদের যার জানার একটু আগ্রহ আছে তাহলে সে দেখে নিতে পারো এখান থেকে যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হোমোজিনিয়াস না হয় তাহলে তাকে কিভাবে হোমোজিনিয়াস করতে হয়। যে কেস 1 আছে, কেস 2 আছে, কি করব বলো? স্যার দেখাই দেন। দেখাই দেব, আচ্ছা ভালো। আচ্ছা আমরা একটা প্রবলেম দেখি এখানে, বলা হচ্ছে কি যে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই ফর্মে যদি থাকে তাহলে
স্মল x ইজ ইকুয়াল টু ক্যাপিটাল x প্লাস h নিতে হবে, আর y ইজ ইকুয়াল টু ক্যাপিটাল y প্লাস k, যেখানে h আর k হচ্ছে কনস্ট্যান্টস। এখন এখন দেখো তো এই দুইটার থেকে এটা লেখা যায় কিনা, x is equal to x plus h আর y is equal to y plus k, এখান থেকে dy by dx is equal to এটা লেখা যায় কিনা। এই যে এখান থেকে y is equal to y plus k, তাহলে এখান থেকে যদি আমরা ডেরিভেটিভ নিই তাহলে dy is equal হ্যাঁ to স্যার লেখা যায়। লেখা যায়, তাই না? আচ্ছা, এবার তাহলে এক নাম্বার যে ইকুয়েশন ছিল, এক নাম্বার ইকুয়েশনে জি স্যার, কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো জিরো। জি হ্যাঁ স্যার, কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো জিরো। 0, হ্যাঁ। এখন এক নাম্বার ইকুয়েশন তাহলে কি হচ্ছে, এক নাম্বার ইকুয়েশনে দেখো এরকম আসছে, আমরা যদি এই ভ্যালুটা দিয়ে দিই dy by dx is equal to, এই যে dy by dx is equal to ক্যাপিটাল dy by dx, তারপরে x এর ভ্যালু দিলাম আর y এর ভ্যালু দিয়ে দিলাম, তাহলে এটা ক্যালকুলেট করলে এরকম আসবে। হ্যাঁ, সিম্পলিফাই করলে এরকম আসছে। এখন এখানে যে h আর k এর যে টার্ম দুইটা আছে, h আর k নিয়ে যে টার্ম দুইটা আছে, ওইটা ইজ ইকুয়াল টু 0 নিতে হবে। হ্যাঁ, এই যে উপরে দেখো h প্লাস 2k মাইনাস 3, ওইটা ইজ ইকুয়াল টু 0, আর নিচে 2h প্লাস k মাইনাস 3, এটা ইজ ইকুয়াল টু 0। এখন এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা এখান থেকে h আর k এর ভ্যালুটা পাবো। h আর k এর ভ্যালু পাইলে 2 নাম্বার ইকুয়েশনে দিয়ে দেবো, সেটা দিলে দেখো ইকুয়েশনটা তখন এই ফর্মে আসছে। এইবার দেখো তো ইকুয়েশনটা হোমোজিনিয়াস কিনা। হ্যাঁ স্যার, হোমোজেনিয়াস। জি স্যার। প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম, তাহলে এটা হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস যদি হয় y ইজ ইকুয়াল টু vx ধরতে হবে। এই আগের মেথডে চলে গেলাম, বুঝতে পারছো? এই বই থেকে যদি আমরা একটা দেখি যে এরকম যদি হ্যাঁ থাকে, স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে মেথড, এটা তো সেম মনে আসছে নাকি? হ্যাঁ একই, বইতে ওই যে এটাই করে দেওয়া আছে। তো এটা তোমরা একটু দেখো তাহলে। হ্যাঁ, এরকম এখানে কয়েকটা প্রবলেম আছে। এরপর আসছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বইটাতে কোথায় আছে একটু দেখে নিই। হোমোজেনিয়াস লিনিয়ার, এইখান থেকে দেখি আমরা। এরপর আসছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম dy by dx plus py is equal to q, এই ফর্মে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তাহলে সেটাকে বলা হবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন where p and q are functions of x or constants। তাহলে ক্যাপিটাল পি আর ক্যাপিটাল ওয়াই এখানে কি বলা হচ্ছে, তারা এক্স এর ফাংশন অর কনস্ট্যান্টস, বাট নট অফ ওয়াই, বাট নট দ্য ফাংশন অফ ওয়াই। তাহলে এখানে পি আর কিউটা হবে অনলি এক্স এর ফাংশন অর কনস্ট্যান্ট, বাট ওয়াই এর ফাংশন না। এখন এই ফর্মের কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলে সেটাকে বলা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার ফর্মুলা হচ্ছে multiply both sides of 1 by e to the power integration p dx। এখন এটার নাম কি, এটা এটার নাম আমরা এরপরে একটা মেথড আছে, এরপরে ওই মেথডে গিয়ে দেখবো যে i f ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে e to the power integration p dx, এটা হচ্ছে ফর্মুলা। তো আমরা হচ্ছে
এর পরের মেথডে গিয়ে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পড়ব। তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে মাল্টিপ্লাই বোথ সাইডস অফ 1, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বোথ সাইডকে আমরা e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx দ্বারা মাল্টিপ্লাই করব। এই যে মাল্টিপ্লাই করছি। এখন the left side of 2 is, লেফট সাইডে এই যে দেখো লেফট সাইডে কি হয়ে যাবে, লেফট সাইডে হচ্ছে এই যে এরকম হবে। এখন এটা হচ্ছে কি করে, লেফট সাইডটা বলছে যে এরকম হবে। এখন এটা হয় কি করে আমরা একটু দেখি। আমাদের এখানে আছে হচ্ছে dy by dx e to the power integration p dx plus আছে p y e to the power integration of p dx। এখানে মূলত আছে uv এর ফর্মুলা করা হয়েছে uv। হ্যাঁ, এখানে যদি আমরা y আর e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx নেই, হ্যাঁ দেখো ফার্স্টে আছে e টু দি পাওয়ার px টাকে রেখে দেওয়া হয়েছে, হ্যাঁ আর y টাকে ডেরিভেটিভ করলে কি হবে dy বাই dx। পরের টার্মে y টাকে রেখে দেওয়া হয়েছে আর e টু দি পাওয়ার এই যে এই টার্মটাকে ডেরিভেটিভ করলে এখান থেকে একটা p আসবে, এরকম। তাহলে দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, যে এইটার জায়গায় আমরা এটা লিখতে পারি কিনা। জি স্যার। আচ্ছা, তারপরেও যদি কনফিউশন থাকে আমরা একটা ম্যাথে গিয়ে মানে যখন ওই প্রবলেম করব তখন আরো ক্লিয়ার হবে যে এইটা থেকে এটা কিভাবে লেখা যায়। হ্যাঁ, তাহলে এই যে এটা হলো এখন যেহেতু এখানে ডিফারেন্সিয়েশন আছে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করে দিলাম, ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট। তাহলে লেফট সাইডে এটা থাকছে, ডিফারেন্সিয়েশন ছিল এটা ক্রস হলো, রাইট সাইডে হচ্ছে ইন্টিগ্রেশন নিলাম আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের সলিউশন হলো। হ্যাঁ, এখন এই যে দেখো এখানে বলা আছে যে তাহলে এই যে এইটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে মূল সলিউশনটা হচ্ছে কি y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলি তাহলে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস c। এটাই হচ্ছে আমাদের সলিউশন। হ্যাঁ ধরো, হ্যাঁ ধরো, এই তো অফিসে ক্লাস নিচ্ছিলাম। যাবেন কখন? হ্যাঁ হ্যাঁ, ও আমি হচ্ছে 1:30 বা 1টা দিক। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমরা একটা প্রবলেম করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে।
দেখো এখানে যেটা আছে, এই যে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এটাকে আমরা জাস্ট x প্লাস ওয়াই এক্স প্লাস ওয়ান দ্বারা ডিভাইড করে দিলাম। তাহলে এই যে এখন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাওয়া গেল, এটা দেখো তো সে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা। যে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি ছিল, dy বাই dx প্লাস পি ওয়াই, তাই না, ইজ ইকুয়াল টু কিউ, এটা ছিল না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো তো এখানে dy বাই dx আছে, তারপরে মাইনাস আছে, আমরা এটা আহ, এখানে প্লাস দিয়ে মাইনাসটা এখানে নিতে পারি, মাইনাসটা এদের সাথে নিতে পারি। তাহলে দেখো তো এখানে পিটা কি, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, মাইনাস হবে না, একটা মাইনাস তো থাকার কথা। মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, হ্যাঁ, মাইনাস ওয়ান বাই এক্স X প্লাস ওয়ান, এটা হচ্ছে পি। আর কিউ হচ্ছে আমাদের এই যে এটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। এখন এটা যেহেতু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সো আমরা হচ্ছে কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা কি ছিল, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। পিটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো হচ্ছে এরকম, এখন এটার ইন্টিগ্রেশন করলে হচ্ছে লগ এক্স প্লাস ওয়ান, সরি আমার কল আসছে। আচ্ছা, তাহলে এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা ক্যালকুলেট করা হয়েছে, এটা কি বুঝতে পারছো তোমরা? স্যার আর একবার বুঝিয়ে দেন। এখানে জাস্ট তো ইন্টিগ্রেশন করা হয়েছে। আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা ছিল ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাই না? তাহলে এখানে আমাদের ই তো থাকছে, ই আর পিটা কি, এই যে পি কিন্তু এখান থেকে দেখতে হবে, পিটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডি এক্স, এটা না? পি এর ভ্যালুটা দিয়ে দিলাম এই যে এখানে। এখন এই যে ই টু দি পাওয়ার, এখন এই মাইনাসটা এখানে লিখলাম, সমস্যা নাই। ইন্টিগ্রেশন তাহলে ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান, আর এখানে এই যে মাইনাস আছে। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হয়, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে লগ
মানে 1/x এর ইন্টিগ্রেশন করলে কি হয় log x না? log x জি এই যে স্যার তাহলে এই যে একটা মাইনাস থাকছে আর log x, এখন মাইনাসটা আমরা এখানে পাওয়ারে নিয়ে গেলাম, পাওয়ারে নিয়ে কি করলাম e টু দি পাওয়ার log x তো থাকে না, তাই না? তাহলে থাকছে x জি প্লাস স্যার 1 এর পাওয়ার মাইনাস 1, আর x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/x প্লাস 1। জি স্যার আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইলাম। এখন বলা হয়েছিল যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে মানে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বোথ সাইডকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লেফট সাইডে এই দেখো এখানে বলছিলাম না সংক্ষেপে করা যায়। আমাদের ফর্মুলাটা কি ছিল, মানে সলিউশনে ফাইনালি ছিল y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা একটু মনে রাখবা তাহলে খুব সহজ হবে। ইন্টিগ্রেশন q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস c। তাহলে দেখো তো এখানে এই যে y আছে আর 1/x প্লাস 1 টা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর না? জি স্যার তাহলে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন q টা কি ছিল? q ছিল e টু দি পাওয়ার x ইনটু x প্লাস 1, এই যে e টু দি পাওয়ার x ইনটু x প্লাস 1 ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু এই যে এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx। আর এখানে c নেয়নি, ওটা আমরা পরেও নিতে পারি, c টা পরে নিলেও হবে। কি এটুকু বুঝতে পারছো? তাহলে জি স্যার সলিউশনটা কি হবে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওই যে মাঝে আরো 2-3টা লাইন আছে আমরা কিন্তু ওটা স্কিপ করে আসছি, ওটা সমস্যা না, তুমি জাস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করেই এখান থেকে দ্য সলিউশন ইজ বলে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস c, এইভাবে লিখে দিলাম। তাহলে লেফট সাইডে y বাই x প্লাস 1 হচ্ছে, আর এখানে x প্লাস 1 আর x প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল, থাকে e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x। এই যে আমাদের which is the required solution। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এই টাইপের ইকুয়েশন কে সলভ করতে হলে ফার্স্টে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বোথ সাইডকে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে জাস্ট এখানে সলিউশন লিখে দিতে হয়। আচ্ছা, ওই যে জিনিসটা বলছিলাম যে আমরা যখন এক্সাম্পল করব আরো ক্লিয়ার হব, তা আমরা যদি এইভাবে করতাম যে কি বলা ছিল যে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনে বোথ সাইডকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করলাম। এখন আমরা লেফট সাইডে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হয় দেখো তো, 1/x প্লাস 1 dy বাই dx, তারপরে কি হবে মাইনাস y বাই x প্লাস 1 হোল স্কয়ার। এটা হয় কিনা দেখো তো। জি স্যার কি করলাম, আমাদের নিয়ম যেটা, মানে আমরা যে রুলটা দেখে আসছি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করে ওটা দ্বারা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা লেফট সাইডে মাল্টিপ্লাই করলাম, মানে এটা কিভাবে আসে আমরা সেটা একটু দেখছি। এখন আমরা আরেকভাবে একটু যদি বুঝি, এইটাকে আমরা যদি ডেরিভেটিভ করি এই টার্মটাকে, এখানে ইউভির ফর্মুলা হচ্ছে না, এখানে দুইটা টার্ম আছে, একটা y আর একটা 1/x প্লাস 1, এখানে তাহলে দুইটা টার্ম ইউভির ফর্মুলা, আমরা ফার্স্টে 1/x প্লাস 1 টাকে যদি রেখে দেই তাহলে থাকছে কি, মানে এটাকে রেখে দিলাম, ওয়াইটাকে ডেরিভেটিভ করলে dy বাই dx, তারপরে প্লাস এবার রেখে দেব কাকে, y কে, আর এই 1/x প্লাস 1 টাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে দেখো তো পাওয়া যায় কিনা 1 মাইনাস x প্লাস 1 হোল স্কয়ার, এটা পাওয়া যাবে কিনা। জি স্যার
এখন এই মাইনাসটা এখান থেকে নিয়ে এই যে প্লাসের জায়গায় মাইনাস দিলাম। দেখো তো এইটা আর এটা সেম কিনা? জি স্যার সেম। সেম না? এখন এইখানে হয়েছিল কি, আরেকটু ক্লিয়ার করি। তাহলে আমরা ফার্স্টে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম। তাহলে ওইটাকে আমরা একবারে লিখতে পারতাম যে dy বাই dx is equal to y into 1 by x plus 1। এটা হচ্ছে আমাদের লেফট সাইডে এরকম হতো, হ্যাঁ। আর রাইট সাইডে এটা দ্বারা মাল্টিপ্লাই করলে কি হয়, শুধু e টু দি পাওয়ার x। তাই হয় কিনা দেখো, এই যে রাইট সাইডে যদি এটা দ্বারা মাল্টিপ্লাই করি, হয় না? জি এখন জি স্যার। ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন করে দিলে এটা কেটা, এটা ক্যান্সেল হলো। তাহলে লেফট সাইডে থাকছে এটা, আর রাইট সাইডে ইনটু এই যে দেখো, এই যে সেটা চলে আসছে। আর এর সাথে একটা সি দিয়ে দিলাম। তাহলে এই যে এটা। কি বুঝতে পারছো? এতগুলো মেথড মানে এখানে কয়েকটা 2-3টা লাইন আমরা স্কিপ করছি, দরকার নাই। তুমি বুঝতে পারলে হচ্ছে। ফার্স্টে কি করবা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে হবে। তারপরে গিয়ে সাথে সাথে তুমি বলে দিলে সলিউশন। সলিউশনটা কেমন হবে, y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx। কি ক্লিয়ার তোমরা? জি স্যার। জি স্যার। এইখানে দেখো, তাহলে এইখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাওয়া গেল, এটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ। এই যে dy বাই dx, এখানে যদি, তাহলে এখানে p টা কি বলো তো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে p, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা যায়? জি স্যার, বলা যায়। জি স্যার। আচ্ছা, তাহলে p টা কি হবে? p স্যার মাইনাস Minus বাই x by 1 1 মাইনাস minus x এক্স square. স্কয়ার। আচ্ছা, তাহলে এই দেখো সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে এই যে p টা আছে এখানে দিলাম। এখন এটার যদি আমরা ই করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি, তাহলে হচ্ছে কি √1 মাইনাস এক্স স্কয়ার, মানে এটা পাওয়ার হাফ, মানে √1 মাইনাস এক্স স্কয়ার। এখন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করলে এই যে দেখো এরকম হচ্ছে। ওরা কিন্তু এই পিডিএফ এ যেটা আছে এটা কিন্তু ওইভাবে একটু ক্যালকুলেট করা, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে লেফট সাইডে থাকছে d বাই dx ddx y √1 মাইনাস এক্স স্কয়ার। এখন ইন্টিগ্রেশন করে দিলে এই সলিউশন পাবো। কি বুঝতে পারছো তাহলে? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি একটু বুঝতে পারো তাহলে। আচ্ছা, এটা করতে হবে। দেখো, ইকুয়েশনস রিডিউসিবল টু লিনিয়ার ফর্ম। একটা ইকুয়েশন যদি লিনিয়ার ফর্মে না থাকে তাহলে লিনিয়ার ফর্মে আনতে হবে। আর এটার আরেকটা নাম হচ্ছে বার্নৌলি ইকুয়েশন, হ্যাঁ। আমরা আগে যেটা করছি তার সাথে ডিফারেন্স শুধু হচ্ছে রাইট সাইডে যদি একটা ওয়াই টার্ম থাকে,
আগেরটা যে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দেখছিলাম রাইট সাইডে কিন্তু y এর টার্ম ছিল না। হ্যাঁ, কিন্তু এখানে কি বলা হচ্ছে যে an equation of the form লেফট সাইডে সেম আছে বাট রাইট সাইডে q এর সাথে একটা y টু দি পাওয়ার n আছে। হ্যাঁ, তাহলে এইটা এই ফর্মে যদি থাকে তাহলে সেটাকে বলা হবে বার্নৌলি ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। এখন এই বার্নৌলি ইকুয়েশন এখানে সলভ করতে হলে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে ফার্স্টে যে রাইট সাইডে যে y এর টার্মটা আছে ওই টার্মটা দ্বারা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ডিভাইড করতে হবে। যে ডিভাইডিং দ্য ইকুয়েশন 1 বাই এই যে রাইট সাইডে যে y এর টার্মটা থাকবে ওইটা দ্বারা ডিভাইড করব আমরা। ডিভাইড করে দিলাম। করলে এখানে যে p এর সাথে যে y এর টার্মটা পাওয়া যাবে ওইটা ইজ ইকুয়াল টু v ধরতে হবে। ওইটা ইজ ইকুয়াল টু v নিলাম। v নিয়ে এইখান থেকে আবার একটু ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করে জাস্ট ভ্যালু গুলো ইনপুট করে দিলাম। ভ্যালু গুলো ইনপুট করে দিলে দেখো এখন যে ইকুয়েশনটা পাওয়া যাবে ওইটা সেই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করতে হবে এবং আগের সেই ফর্মুলা চলে আসবে। তো আমরা একটা প্রবলেম দেখি এখানে। আচ্ছা দেখো এখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, এখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে আমরা এটাকে এই ফরম্যাটে লিখতে পারি। তা এটাকে তো আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারছি না, তাই না? যদি y এর টার্মটা এখানে Yes, না sir. থাকতো তাহলে আমরা বলতে পারতাম। যেহেতু এখানে y কিউব আছে তাহলে এটাকে আমরা বলবো বার্নৌলি ইকুয়েশন। এখানে এটা যে বার্নৌলি ইকুয়েশন আমরা জানি যে রাইট সাইডে যে y এর টার্মটা আছে ওই টার্ম দ্বারা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ডিভাইড করতে হবে। তাহলে y কিউব দ্বারা ডিভাইড করলাম। ডিভাইড করলে এখানে বলা হয়েছিল p এর সাথে যে টার্মটা পাওয়া যাবে ওইটা ইজ ইকুয়াল টু v ধরতে হবে। দেখো p এর সাথে কি পাওয়া গেছে y টু দি পাওয়ার -2। হ্যাঁ, y পাওয়ার -2 এটা পাওয়া গেছে। এটা ইজ ইকুয়াল টু v নিলাম। v নিয়ে এটাকে জাস্ট ডেরিভেটিভ করলাম। মজার বিষয় হচ্ছে এটাকে ডেরিভেটিভ করলে এই টার্মটা পাওয়া যাবে এখানে। এই দেখো এই টার্মটা পাওয়া গেছে। তাহলে এটাকে v কে ডেরিভেটিভ করলে dv বাই dx আর y টু দি পাওয়ার -2 কে ডেরিভেটিভ করলে -2 আসলো আর y টু দি পাওয়ার -3 আবার y কে ডেরিভেটিভ করলে dy বাই dx। তাহলে মূলত দরকার আমাদের আছে এই টার্মটার ভ্যালু। দেখো এখান থেকে এই টার্মটার ভ্যালু হচ্ছে এটা। এখন এইখানে আমরা ওইটা বসিয়ে দিলাম যে এই টার্মটা ইজ ইকুয়াল টু এটা, আবার x তো আছে এখানে আর y টু দি পাওয়ার -2 এর ভ্যালু v এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এখন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাওয়া গেল দেখো তো এটা সেই লিনিয়ার কিনা। যে dy ছিল মানে y ছিল এখন y নাই, এখন হচ্ছে কি v। তাহলে dv বাই dx মাইনাস 2xv ইজ ইকুয়াল টু -2x কিউব। তাহলে এখানে p টা কি আমাদের -2x। -2x আর q টা হচ্ছে -2x কিউব, তাই না? এই যে এখন দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ক্যালকুলেট করলাম e টু দি পাওয়ার -x স্কয়ার। এই যে e টু দি পাওয়ার -x স্কয়ার আমাদের সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা যদি এই মেথডে না করি, আমরা যদি শর্টকাটে করি তাহলে আমাদের এইটা ছিল কি y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাই না? তা y তো না আমাদের এখন y নাই, এখন কি চলে আসছে এখানে v আসছে। তাহলে হবে v ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন q হচ্ছে 2x কিউব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার -x স্কয়ার dx। দেখো তো এটাই কিনা, আর সাথে একটা c নেই। ওই যে শর্টকাটে যেটা আমরা ওই বইতে দেখছিলাম সলিউশন y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন q, এটা q আর এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস c। কি বুঝতে পারছো?
না বুঝলে কথা বলতে হবে, মানে রেসপন্স করতে হবে তো। স্যার আরেকবার একটু বুঝায় দেন, নেটওয়ার্কের সমস্যার কারণে বুঝতে পারিনি। বুঝতে পারেন, এটা তো আগেই বলছি। এই পর্যন্ত কি বুঝতে পারছো যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করা? হ্যাঁ স্যার, ওটা বুঝছি। তারপরে তো সহজ, ওই যে কি ছিল আমাদের এখানে, ছিল কি y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। মানে আমি বলছি যদি আমি ডিটেলস না করি, সংক্ষেপে করি, তাহলে কি করা হবে? এটা ছিল কি কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস সি। এটা না সংক্ষেপে যদি চাই, তো এখানে y তো না, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনে তো y নাই, আমরা y থেকে চলে গেছি কিসে? v তে। জি তাহলে স্যার, এখানে ভিতে হবে চলে v এসেছি। ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, কিউটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের কিউ, তাহলে মাইনাস টু এক্স কিউব, এটা হচ্ছে কিউ, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, সাথে থাকছে ডিএক্স প্লাস সি। এই যে এটাই সলিউশন। কিন্তু তুমি তো এখানে তো আমাদের মূল ইকুয়েশনে ভি ছিল না, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি ধরে নিয়েছিলাম না, ওইটা ইনপুট করতে হবে আর এই সাইডে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে শেষ। জি স্যার। এখন দেখো এরা কিভাবে করছে, ওই সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দ্বারা মাল্টিপ্লাই করছে, তাহলে ইন্টিগ্রেশন বোথ সাইডে ইন্টিগ্রেশন করছে। এই যে ইন্টিগ্রেশন এখানে দুইটা টার্ম আছে তো, মানে মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টি ধরে নিছে, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হয় আর কি। তাহলে ভি ইজ ইকুয়াল টু এটা হচ্ছে, এই যে ভি তো ছিল না, ভি এর জায়গায় তাহলে কি দেখতে হবে? ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু। এই যে তোমার এই সেই সলিউশন। আমরা জি স্যার। আরেকটা একটু দেখি। এই যে দেখো, এটা বার্নৌলি ইকুয়েশন, কারণ হচ্ছে রাইট সাইডে ওয়াই এর একটা টার্ম আছে, ওয়াই এর যে টার্মটা আছে এটা দ্বারা আমরা ডিভাইড করে দেব। ডিভাইড করে দিলে বলা হয়েছিল পি এর সাথে, যে একটু চেয়ারম্যান স্যার কল দিয়েছেন। আচ্ছা, তাহলে কি বলছিলাম যে পি এর সাথে যে টার্মটা থাকবে ওইটা ইজ ইকুয়াল টু ভি ধরতে হবে। দেখো তারপরে এখন যে ইকুয়েশনটা আসছে, এই যে এটা আছে লিনিয়ার, হলো লিনিয়ার হলে এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করলাম, এই যে হয়ে গেল। কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, পরীক্ষায় স্যার ওই যে শর্টকাট মেথডে একসাথে করলে হবে না স্যার, ইন্টিগ্রেশন এবং স্যার ডিফারেন্সিয়েশন এক সাইড মানে উভয় সাইডে। হ্যাঁ হ্যাঁ, বুঝি না, আরেকবার বলো। স্যার ওই যে আগে দেখাইছিলেন না যে এক সাইডে স্যার আপনি মানে ডিফারেন্সিয়েশন করছেন, আবার আরেক সাইডে স্যার ইন্টিগ্রেশন করছেন শর্টকাট মেথডে। তো হ্যাঁ, পরীক্ষায় মানে একসাথে এই মেথডে করলে হবে না, ডিটেইলস না যে করে? যে কোনো ডিটেলসে করলে তো হবেই, আর শর্টকাটে করলেও হবে। এখন তোমার যেটা ইচ্ছা, আমি দুইটাই দেখালাম যে শর্টকাটে করা যায়, জাস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ক্যালকুলেট করে, তুমি জানোই যেহেতু ওয়াই ইন্টু, মানে সলিউশনটা কি হবে, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। হ্যাঁ, যে তোমাকে, তুমি যদি ডিটেলসে করো তোমাকে এই যে এখানে এই দুইটা লাইন এক্সট্রা করতে হবে। হ্যাঁ, জি তোমার বোঝার জন্য, তুমি ক্লিয়ার হলে।
আর তুমি যদি আরো বুঝতে পারো যে না আমার সলিউশনটা হবে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে দেখো সেটাই করা হয়েছে। এখানে y তো থাকছে না, এখানে v ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল 1/x⁴, আর এই সাইডে হচ্ছে কি ইন্টিগ্রেশন q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে q ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস c। তা শর্টকাটে যেটা এইটুকু স্কিপ করা হয়, হ্যাঁ, তুমি জি। সরাসরি এই লাইনে চলে আসছো। তুমি যদি দুইটা এক্সট্রা মানে এই দুইটা লাইন করো তাহলে ভালো। হুম, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। প্রবলেম নাই কোনো। তাহলে এইটা এখানে কিছু প্রবলেম আছে, কিছু এক্সারসাইজ দেওয়া আছে। হুম, তোমাদের এই বইটা দিছি না যে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স? জি স্যার। হ্যাঁ, এই বইতে দেখো যে শর্টকাটে করা আছে। আর তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা পারো সেটা করো, কোনো প্রবলেম নাই। এই যে দেখো সে বার্নৌলি ইকুয়েশন আছে এখানে, যেটা পিডিএফটা দিছি ওটাও দেখবে, সাথে বইটার থেকেও একটু দেখবে, তাহলে আরো বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন এক্সাক্ট হবে, এটা যে an exact differential equation is formed by directly differentiating its primitive, প্রিমিটিভ বা সলিউশন। ওই যে আমরা কমপ্লিট প্রিমিটিভ পড়ছিলাম না, বা কমপ্লিট প্রিমিটিভ বা জেনারেল সলিউশন, প্রিমিটিভ বা সলিউশন বলা হয় উইদাউট এনি আদার প্রসেস, mdx plus ndy is equal to 0, মানে এইটাকে বলা হবে যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন if it satisfies the following condition। মানে এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে mdx plus ndy is equal to 0, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে যদি সেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। m টাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু y, এন্ড n টাকে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তারপর ওই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে এটাকে বলা হবে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি এটুকু বুঝতে পারছো? ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। জি স্যার। আচ্ছা, এখন ওয়ার্কিং রুলটাকে স্টেপ 1 এ হচ্ছে ইন্টিগ্রেটিং m উইথ রেসপেক্ট টু x, যদি সেটা এক্সাক্ট হয় তাহলে কি করতে হবে, m যেটা আছে m টাকে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, y টাকে কনস্ট্যান্ট রেখে, ইন্টিগ্রেট করতে হবে m টাকে তার রেসপেক্টে, x এর রেসপেক্টে y টাকে কনস্ট্যান্ট রাখতে হবে। আর আবার n টাকে হচ্ছে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, যে টার্মটাতে x নাই। আচ্ছা, এখানে একটু কঠিন মনে হচ্ছে, দেখো এখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, এখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে আমাদের, এটাকে আমরা m বলতে পারি, তাই না? দেখো m dx plus n dy is equal to 0,
তাহলে এখানে m হচ্ছে এটা আর n হচ্ছে এটা। এখন এটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট কিনা, এক্সাক্ট হতে হলে আমি কি বলছি, m টাকে y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তো পার্শিয়াল করলে কি হবে এখান থেকে হলো না? তোমরা পার্শিয়াল ডেরিভেটিভ পড়ছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি হবে বলো তো? আর n টাকে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ নেই পার্শিয়াল, তাহলে কি হবে? স্যার যেটা এম আছে এতে যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আপনার mx4 এটা 0 হবে কারণ এখানে কোনো y এর ভ্যালু নাই। দ্বিতীয়ত 3x স্কয়ার y স্কয়ার এটা হবে 6y x স্কয়ার মানে মাইনাস 6x স্কয়ার y জি স্যার মাইনাস মাইনাস 6xy xy নাকি xy স্কয়ার? সরি স্যার y স্কয়ার হবে। আচ্ছা, আর n টাকে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, x এর রেসপেক্ট, তাহলে এখানে দেখো 6x স্কয়ার y মাইনাস 6xy স্কয়ার হয় কি না? আর লাস্টে যেহেতু x নাই তাহলে এটা 0। জি স্যার। তাহলে দেখো তো দুইটা সেম কিনা। জি স্যার সেম। আচ্ছা, যদি সেম হয় তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা ছিল ওটা হচ্ছে এক্সাক্ট। এই যে দেখো এখানে ক্যালকুলেট করছে, যেহেতু দুইটা সেম তাহলে গিভেন ইকুয়েশন ইজ এক্সাক্ট। এখন ফর্মুলাটা হচ্ছে কি, বলা হলো যে m টাকে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে y টাকে কনস্ট্যান্ট রেখে, আর n টাকে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে বাট n এর সেই সকল টার্ম নেব যেটাতে কি নাই, x নাই। এটা এখানে একটু বোঝার আছে। তাহলে দেখো আমাদের এমটা কি ছিল, আমরা একটু এই পেজে দেখতে পেলে ভালো হতো। এমটা ছিল 5, আচ্ছা আমি না লিখে এখানে এমনিতে বলি, এমটাই যে আছে বললো এমটাকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে বাট কিপিং ওয়াই এজ এ কনস্ট্যান্ট, ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে এমটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা এক্স এর রেসপেক্টে তাহলে কি হবে এখান থেকে বলো তো? এখানে কি হচ্ছে? স্যার 20x কিউব। ইন্টিগ্রেশন নট ও আচ্ছা ডিফারেন্সিয়েশন। আচ্ছা সরি স্যার সরি স্যার। তাহলে দেখো তো এখানে অনলি x টু দি পাওয়ার 5 কিনা প্রথম টার্মটা এটা, জি স্যার। তারপর প্লাস এটা কি হবে x কিউব স্যার x কিউব y স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাস y কিউব। না x স্যার স্কয়ার x না স্কয়ার y কিউব x স্কয়ার y কিউব। এটা হচ্ছে কি বললাম, m টাকে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলাম বাট কিপিং y এজ এ কনস্ট্যান্ট, y টা কনস্ট্যান্ট ছিল। আবার n টাকেও আমরা কি করব, y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব বাট সেই সকল টার্ম নেব যেটাতে x নাই, এটাতে x আছে তাই না? তাহলে এটা বাদ, এটাতে x আছে না, এটা বাদ। তাহলে থাকছে কি অনলি এই টার্মটা। তাহলে এই টার্মটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি হবে, মাইনাস y টু দি পাওয়ার 5। কি বুঝতে পারছো এখানে? এখানে দুইটা মানে দুইটার ক্ষেত্রে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে m টাকে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব বাট y টাকে কনস্ট্যান্ট রাখবো, আর n টাকে y রেসপেক্টে ইন্টিগ্রেশন করব বাট n এর যে সকল টার্মের সাথে x আছে তাদেরকে নিব না আমরা।
শুধু ওয়াই টার্ম আছে যেটা ওইটা নেবে, তাহলে এখানে এটা হলো। আর ফাইনালি কি বলা হয়েছিল, দুইটার রেজাল্ট এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু সি, এটা হচ্ছে সলিউশন। তো আমরা একটু এখানে দেখি এরা কি করছে। এই যে দেখো, তাহলে এই যে দেখো এটার ইন্টিগ্রেশন করে আমরা যেটা পাইছিলাম সেটাই, আবার শুধু এন এর ক্ষেত্রে এই টার্মটা নিয়েছে, এটা করলে এটা ইজ ইকুয়াল টু সি। এইটা হচ্ছে আমাদের সেই সলিউশন। এটা হচ্ছে তোমাদের এই যে মানে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এই বইতে আছে। আবার যদি তোমরা এই ফর্মেটে যাও, ওই যে এমডি রাইসিংহানিয়ার যে বইটা আছে ওটাতে যাও, এখানে আবার একটু ডিটেলস করা আছে। একটু ডিটেলস করে দেওয়া আছে। পিডিএফ এ যেটা আছে এটা ওখানে সংক্ষেপে করা আছে। এরা আবার এখানে আবার একটু আলাদা আলাদা করা আছে। দেখো ফার্স্টে কি করতে হবে, এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন, আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নিলাম, দুইটা সেম আসছে তাই না? এই যে দেখো দুইটা সেম, তাহলে ইকুয়াল, তার মানে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন কি বলা হয়েছে যে এখন এমটাকে হচ্ছে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন নিলাম, ওইটাকে কনস্ট্যান্ট রেখে, আবার ইন টার্মস ফ্রি ফ্রম এক্স, এই টার্মটাই শুধু হচ্ছে এক্স ফ্রি, তাহলে এটাকে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন নিলাম, ফাইনালি দুটো অ্যাডিশন করে ইজ ইকুয়াল টু সি নিলাম। আচ্ছা, এমন তো হতে পারে যে এন এর এমন কোন টার্ম নাই যেটাতে এক্স নাই, তাহলে কি হবে বলো তো? সাপোজ এখানে এটা নাই, সাপোজ এন ইজ ইকুয়াল টু এটা, সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে? কি আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার। তখন কি করব? স্যার কথাটা বুঝতে পারিনি, আরেকবার যদি একটু বলতেন। মানে সাপোজ এন ইজ ইকুয়াল টু এটা আছে, তা আমরা ওই যে বলছি না যে ইন্টিগ্রেশন করার সময় এনটাকে আমরা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, কিন্তু এন এর যে সেই সকল টার্ম নিব যাদের সাথে কি নাই, এক্স নাই। তা আছে তোমার এখানে দুইটা টার্ম, দুইটা টার্মের সাথেই তো এক্স আছে, তাহলে কি নিব তখন আমরা? স্যার তখন জিরো নেব। তখন ওই টার্মটা জিরো হয়ে যাবে, মানে শুধু এম এর যেটা ইন্টিগ্রেশন করা আছে ওইটা হয়ে যাবে। কি বুঝতে পারছো? জি স্যার। এন এর ক্ষেত্রে জিরো, তো জিরোকে তুমি হচ্ছে যে জিরোকে ইন্টিগ্রেশন দিয়ে করো না কেন, সেটা তো আলটিমেটলি জিরোই হয়ে যাবে তাই না? জি স্যার। কি কঠিন লাগছে নাকি? জি না স্যার। এখানে অনেকগুলো প্রবলেম আছে, তোমরা একটু দেখো। আচ্ছা, তোমরা কি কোনো ব্রেক চাও, যে 5-7 মিনিট ব্রেক যদি কষ্ট হয়ে স্যার যায়? আমরা চাই আজকের মতো এখানেই শেষ করে দেয়া হোক। কিন্তু এই সপ্তাহে একটা করে ক্লাস নিতে গেলে তো শেষ করতে হবে। আজকের মতো শেষ তো করাই যায়। মানে স্যার বেশ কয়েকটা মেথড পড়া হয়েছে তো, হুম, তাহলে দেখি আজকে স্যার মানে একসাথে মিক্স হয়ে যায় আর কি মাথার মধ্যে। আচ্ছা ঠিক আছে তাহলে। তো ওই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কথা বলছিলাম, এখানেই ওইটা আসবে, যে ওই যে এক্সাক্ট যদি না হয়, এরকম তো একটা কোশ্চেন আসতে পারে মাথায় তাই না?
হ্যাঁ যে স্যার। দুইটা যদি সেম না হয় তখন তো এক্সাক্ট না। তাহলে ওই যে মানে এক্সাক্ট যদি না হয় তার মানে এই দুইটা ইকুয়াল না, তাই না? জি তখন স্যার। কি করতে হবে? তখন ওই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা মাল্টিপ্লাই করি, হ্যাঁ? তখন সেটা এক্সাক্ট হয়ে যায়। আচ্ছা স্যার। বুঝতে পারছো? জি তাহলে স্যার। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব। আজ এই পর্যন্তই আচ্ছা, থাকলো। আজকের রেকর্ডটা কি আমরা পাবো? ক্লাসের হ্যাঁ, রেকর্ড? আচ্ছা ক্লাস রেকর্ডটা দিয়ে দেব। আচ্ছা স্যার। স্যার গত দিনেরটাও মনে হয় দেয়া হয়নি। আচ্ছা, না দেওয়া হলে আজ দেব। ঠিক আছে? আজকে তাহলে দুইটাই একসঙ্গে দিয়ে দেব। তাহলে ভালো থাকো আর একটু পড়াশোনা করো সবাই। বুঝতে না পারলে নেক্সট ক্লাসে আমাকে বলো।